শেখ হাসিনা বাংলাদেশে নেই, উল্টে সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশের স্থিতাবস্থা আনতে এক প্রকার ব্যর্থ। এরই মাঝে বাংলাদেশে আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ঈদ উপলক্ষে শেখ হাসিনার বার্তা। শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর অনেকেই হয়তো মনে মনে এটা ভেবেছে যে এবার হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। এপার থেকে হোক কিংবা ওপার থেকে অনেকের মনেই হয়তো এই ধারণা এসেছে যে ভারত বাংলাদেশের মধ্যে নিশ্চিত সামরিক একটা যুদ্ধ পরিস্থিতি বেঁধে যেতেও পারে। কিন্তু আজ ফুল কনফিডেন্সের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে এরকম পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, ভারতবর্ষ বাংলাদেশকে অ্যাভয়েড করা এবার শুরু করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা চাইনি। আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, মুখে মুখে তর্ক হোক, লড়াই ঝগড়া হোক, কিন্তু আমরা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি। যেহেতু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একেবারে কি বলবো, মা আর মাসির মতো, সেরকমই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থেকে প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ পোষণ করেছেন। খায়েশ বলতে আপনি বলতে পারেন যে যেমন আমার খায়েশ হয়েছে এই জিনিসটার প্রতি, অর্থাৎ আমার ইচ্ছা হয়েছে তার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখানো হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু এটাই বলবো, ভারত বাংলাদেশ যুদ্ধ লাগতে চলেছে। ডক্টর ইউনূসের পতন এবার অনিবার্য হয়ে গেছে। সমন্বয়করা দেশ ছেড়ে পালানো শুরু করেছে। প্রত্যেকটা সমন্বয়ক ভারত শাস্তি দিবে। শেখ হাসিনা অতি শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবে সেনাপ্রধানের মাধ্যমে। দর্শক মণ্ডলী, আমি বেশি কথা বাড়াবো না, ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। শুধু একটি অনুরোধ, আপনারা যারা চ্যানেল নতুন দর্শক আছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেশি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর অনেকেই হয়তো মনে মনে এটা ভেবেছে যে এবার হয়তো ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। এপার থেকে হোক কিংবা ওপার থেকে অনেকের মনেই হয়তো এই ধারণা এসেছে যে ভারত বাংলাদেশের মধ্যে নিশ্চিত সামরিক একটা যুদ্ধ পরিস্থিতি বেঁধে যেতেও পারে। কিন্তু আজ ফুল কনফিডেন্সের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে এরকম পরিস্থিতি বর্তমানে তৈরি হয়ে গিয়েছে। গত 24 ঘন্টায় যে ডেভেলপমেন্ট আমাদের সামনে এসেছে তাতে আমরা নিশ্চিত করে বলতে পারি যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে একটা ফুল ফোর্স একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যেখানে দুই দেশের সামরিক বাহিনী একেবারে একে অপরকে শত্রু ভেবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবে। এমনটাই ডেভেলপমেন্ট তৈরি হয়েছে গত 24 ঘন্টায়। দেখুন, এই 24 ঘন্টায় প্রচুর পরিমাণ ডেটা আমি কনজিউম করে ফেলেছি, যার ফলে আমি বুঝতে পারছি না যে কোনটা আগে আপনাদের সামনে রাখবো, কোনটা পরে রাখবো, কোনটার সাথে কি যুক্ত করব। এত পরিমাণ ডেটা কনজিউম করেছি এবং বিষয়টা এতটা আর কি ঘোলাটে যে পুরো বিষয়টা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতে সত্যিই আমি মানে হয়ে যাচ্ছে যে কিভাবে কোনটা কি সাজাবো। তাই যতটা কম সময়ের মধ্যে পুরো প্রেক্ষাপটটা আপনাদেরকে বোঝাতে পারবো সেটাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কারণ অনেক পরিমাণ ডেটা কনজিউম করে ফেলেছি কাল থেকে। এখন যতটা কম সময়ের মধ্যে আপনাদের সামনে সমস্ত কিছু রাখা যায় সেটাই আমি চেষ্টা করব, এবং সহজ সরল ভাষায়, বেশি ব্যাখ্যাতে যাব না, আসল ঘটনা কি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এবং এক কথায় যদি আমি বলতে চাই যে এখন আমি কি বলতে এসেছি সেটা হচ্ছে, দেখুন, আমরা যারা ভাবছিলাম ভারত বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ বাঁধতে পারে, সেই যে ভাবনাটা সেটা মনের মধ্যে ছিল, কিন্তু সেই ভাবনাটা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। গত 24 ঘন্টায় দুই দেশের মধ্যে এরকমই একটা ডেভেলপমেন্ট, সংঘাতপূর্ণ ডেভেলপমেন্ট তৈরি হয়ে গিয়েছে, এবং এটা কোনো ক্লিকবেট বা বাড়িয়ে চড়িয়ে গল্প বানানোর কথা নয়, এটা বাস্তবে হয়েছে। সেগুলোই আমি এখন বোঝাবো। এবং দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস এখন ভারতকে উস্কে দিচ্ছে, খোঁচাচ্ছে, খুঁচিয়ে এই যে ভারত বাংলাদেশের যুদ্ধের কথা বলছি সেটা বাঁধানোর চেষ্টা করছে। কেন চেষ্টা করছে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এই ভিডিওতে আমরা মোটামুটি এই আলোচনাগুলোই করব। চলুন শুরু থেকে শুরু করি। ডক্টর ইউনূস চীন সফরে গিয়েছেন। চীন সফরে গিয়ে তিনি বিভিন্ন রকম বক্তৃতা দিয়েছে, বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছে, সব ঠিক আছে, একে একে সব কিছুই আমরা দেখেছি, পড়েছি, জেনেছি, বুঝেছি। কিন্তু গতকাল মোহাম্মদ ইউনূসের চায়নাতে গিয়ে যে ইন্টারভিউগুলো দিয়েছে, সেই ইন্টারভিউয়ের একটি ভিডিও গতকাল সংবাদ মাধ্যমে এসেছে এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, এবং মোহাম্মদ ইউনূসের ওই বয়ানকে কেন্দ্র করেই এই এত কিছু ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে। এখন উত্তর পূর্ব ভারতের মানে আসাম, ত্রিপুরা, তারপরে আপনার মেঘালয়, তারপরে আপনার এদিকে মণিপুর, প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এমন স্টেটমেন্ট এসেছে যে বাংলাদেশকে ভেঙে দুটুকরো করে দাও। এমনকি প্রধানমন্ত্রী মোদির যে আর কি প্রেস সচিব না, প্রধানমন্ত্রী মোদির যে অ্যাডভাইজার,
তার তরফ থেকেও বয়ান এসেছে যে মোহাম্মদ ইউনুস এটা বলার মাধ্যমে তিনি ভারতকে কি করতে বলছে, তিনি ভারতকে কেন উস্কে দিচ্ছে। তো সুতরাং এত বড় বড় বয়ান এসেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বয়ান আসছে যে বাংলাদেশকে ভেঙে দুটুকরো করে দাও, তাও একটা রাজ্যের নয়, পরপর 3টে রাজ্যের, আসাম, ত্রিপুরা, মণিপুর, এই 3টে রাজ্যের, এবং প্রধানমন্ত্রীর যে অ্যাডভাইজার তার থেকেও বয়ান এসেছে। সুতরাং বিষয়টা গম্ভীর। তো আমরা কোথায় ছিলাম, যে চায়নাতে তিনি বিভিন্ন ইন্টারভিউ দিয়েছে এবং তার একটি ইন্টারভিউ গতকালকে প্রকাশিত হয়েছে এবং সেই ইন্টারভিউতে বলা তার কয়েকটি লাইন এই সমস্ত ডেভেলপমেন্ট তৈরি করেছে। তো সহজ ভাষায় তিনি কি বলেছেন সেটা যদি আমি বলি, তাহলে বিষয়টা কিছুটা এরকম যে চীনকে তিনি বাংলাদেশে বাণিজ্য করার জন্য আহ্বান জানিয়েছেন। খুব ভালো কথা, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, সেখানে কোন দেশ এসে ব্যবসা করবে, কোন দেশের আধিপত্য বেশি হবে সেটা সেই দেশই নির্ভর করবে, কোনো ব্যাপার না, আমাদের কোনো মন্তব্য করার অধিকার নেই যে তিনি চীনকে কেন বাংলাদেশে ব্যবসা করতে এত উৎসাহী হচ্ছেন। খুব ভালো কথা, চীনকে আসতে বলেছেন, কিন্তু সেই জায়গাতেই তিনি বলছেন যে ভারতের যে 7টি রাজ্য আছে 7 সিস্টার, এই 7 সিস্টারের সমুদ্রের সাথে কোনো যোগাযোগ পথ নেই, সুতরাং এই সমুদ্র অঞ্চলে আমরাই রাজা। এবং এই যে 7 সিস্টার সহ বাংলাদেশ যে অঞ্চলটি আছে, মানে এই দিকের পুরো অঞ্চলটির কথা বলছে, 7 সিস্টার সহ বাংলাদেশের এই যে অঞ্চলটি আছে, এখানে চায়না রয়েছে, তো চায়নার এই যে অঞ্চলটি 7 সিস্টার, বাংলাদেশ, মায়ানমার, এই যে অঞ্চলটি আছে, এই অঞ্চলে বাংলাদেশে যদি চীন তার আধিপত্য বিস্তার করে তাহলে চীনের জন্য সেটা ব্যাপক একটা মানে তাদের বাণিজ্য অগ্রগতি হওয়ার বিশাল একটা সুযোগ তৈরি করবে, এমনটাই মোহাম্মদ ইউনুস বলেছে। এবং এক কথায় তিনি বোঝাতে চেয়েছে, চীন তুমি বাংলাদেশে এসো, আমি তোমার জন্য জায়গা দিচ্ছি, এবং বাংলাদেশে এসে আমরা যে এই এলাকার যে সমুদ্রের রাজা, সুতরাং এই যে সুবিধা এটা তুমি নাও, নিয়ে এই সমুদ্র থেকে বাংলাদেশ ঢোকো, বাংলাদেশে ঢুকে 7 সিস্টারে ঢোকো, 7 সিস্টারের থেকে সোজা তুমি তোমার দেশে কানেকশন তৈরি করে নাও। এরকমই একটি অফার তিনি চীনকে দিয়েছে। এবং এখানে বলা হয়েছে যে আমরা এই এলাকার সমুদ্রের রাজা, এক্স্যাক্টলি তিনি এই শব্দটাই ব্যবহার করেছে, গার্ডিয়ান, সি গার্ডিয়ান, উই আর দ্য গার্ডিয়ান, এই শব্দটাই ব্যবহার করেছে। তো এখানে এই যে মানে যুদ্ধ বাধার পরিস্থিতির কথা বলছি, এটা কেন তৈরি হয়েছে এই পরিবেশটা, তার কারণ হচ্ছে মোহাম্মদ ইউনুস চীনকে স্বাগত জানিয়েছে, খুব ঠিক আছে, তারা ওই বাংলাদেশের নিচে যে সমুদ্র অঞ্চল আছে সেই অঞ্চলের রাজা, ঠিক আছে, কোনো ব্যাপার না, সে রাজা হতে পারে, রানী হতে পারে, বাদশাহ হতে পারে, যে কোনো কিছু, কিন্তু সে রাজা হওয়ার কারণে 7 সিস্টারের সাথে কোনো কানেকশন নেই। এই এলাকায় আসলে 7 সিস্টার হয়ে চায়নাতে বিশাল বাণিজ্যিক মানে রুট তৈরি হবে, এবং 7 সিস্টারের ওই সমুদ্রের সাথে কোনো কানেকশন না থাকায় এখানে আমরা বিশাল একটা আধিপত্য তৈরি করতে পারবো। এই সমস্ত যে কথাগুলো তিনি যুক্ত করেছে, এটাই সবথেকে বড় সমস্যা তৈরি করেছে, যে তিনি তার দেশে চায়নাকে ডাকছে, ওকে ঠিক আছে, কিন্তু এখানে ইন্ডিয়াকে কেন জড়াচ্ছে, ইন্ডিয়ার 7 সিস্টারের নাম তিনি কেন নিচ্ছে, এবং ইন্ডিয়া 7 সিস্টার ল্যান্ডলক, সমুদ্রের সাথে তাদের কোনো কানেকশন নেই, এই কথাগুলো তিনি কেন উচ্চারণ করছে। সুতরাং এটা সরাসরি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি একটা সরাসরি হুমকি, এমনটাই এখনই আমরা বুঝতে পারছি। এবং এই বক্তব্যটি সামনে আসার পর ভারতের প্রত্যেকটি মন্ত্রী, অ্যানালিসিস্ট, জিওপলিটিক্স অ্যানালিসিস্ট বা রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষ, সবার মনেই এই ধারণাটা এসে গিয়েছে যে মোহাম্মদ ইউনুস যখন আমাদের সার্বভৌমত্বের দিকে এইভাবে খোঁচা মারছে, তাহলে এবার ভারত সরকারের উচিত এতদিন যে মানে নমনীয়তার সাথে কাজ করে আসছিল, পররাষ্ট্র নীতি দেখে আসছিল, সেটাকে এবার পরিবর্তন করে একটু ধারালো নীতি নিয়ে আসা দরকার, এমনটাই বিভিন্ন মহল থেকে বক্তব্য আসছে। এবার এখানে আমাদেরকে আরেকটা বিষয় একটু বুঝে নিতে হবে, তারপর আমরা আগে এগিয়ে গেলে আরও বিষয়টা সহজ হবে। সে বিষয়টা কি, ধরুন আমি যদি এখন আপনাকে বলি যে আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাকে সমর্থন করেন, আপনি বা আমাদের এই এশিয়াতে থাকা ম্যাক্সিমাম মানুষ বলবে যে আমরা রাশিয়াকে সমর্থন করি, ইউক্রেনকে সমর্থন করি না। এবার যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে রাশিয়াকে তো সমর্থন করেন, ঠিক আছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বাঁধলো কেন, কী কারণের জন্য এই এত বছর ধরে যুদ্ধটা চলছে, তাহলে উত্তরটা কিন্তু আসবে যে ইউক্রেনের কিন্তু বিশেষ কোনো দোষ ছিল না। ইউক্রেন কিন্তু রাশিয়ার মধ্যে কোনো আতঙ্কবাদী বা রাশিয়ার যে সোভারেনিটি সেটাতে আঘাত হবে এরকম কোনো কিছু কাজ কিন্তু ইউক্রেন করেনি। যেমনটা মোহাম্মদ ইউনুস আজ ভারতের উপরে করছে, তেমন কিছু কিন্তু ইউক্রেন করেনি। তাহলে যুদ্ধ কেন বাঁধলো? কারণ ইউক্রেন ন্যাটোর মেম্বার হতে চেয়েছিল। এবার ইউক্রেন একটি সার্বভৌম দেশ, সে কিভাবে তার দেশ চালাবে, সে কোন সংগঠনের মেম্বার হবে না হবে, সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা সে ভোগ করে, কারণ সে নিজে একটি সার্বভৌম দেশ, তার একটি স্বাধীনতা আছে। সুতরাং সে ন্যাটোর মেম্বার হবে না অন্য কোনো গোষ্ঠীর মেম্বার হবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু তার আছে। কিন্তু তা সত্ত্বেও রাশিয়া তখন কি বলল যে ইউক্রেন তুমি যদি ন্যাটোর মেম্বার হও তাহলে আমি তোমার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ব, এবং এক্স্যাক্ট ঠিক সেটাই হলো, এবং আজও পর্যন্ত সেই যুদ্ধ চলমান আছে। সুতরাং এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইউক্রেন সে একটি গোষ্ঠীর সাথে
মিলিত হতে চেয়েছিল এবং ন্যাটোর সাথে ইউক্রেন যে যুক্ত হতে চেয়েছিল, সেই যুক্ত হওয়াতে রাশিয়া তার নিজের দেশের যে সিকিউরিটি সেটাতে বিপদ বলে মনে করাতে রাশিয়া একটি সার্বভৌম স্বাধীন দেশের উপরে হামলা চালিয়েছে। রাশিয়া তার নিজের সুরক্ষায় কম্প্রোমাইজ হচ্ছে এটা বুঝতে পারাতেই অন্য আরেকটি দেশের উপরে আক্রমণ চালিয়েছে, অথচ সেই দেশটা কিন্তু রাশিয়ার উপরে কোনো রকম এই ন্যাটোর সাথে যুক্ত হওয়া বাদে অন্য কোনো কাজ করিনি। সুতরাং এখান থেকে আমরা একটা পয়েন্ট বুঝলাম যে আমরা যে দেশকে সাপোর্ট করছি সেই দেশটি তার দেশের যে সুরক্ষা আছে সেই সুরক্ষায় বিন্দুমাত্র বিঘ্ন ঘটতে পারে, এই শঙ্কার কারণে আরেকটি দেশের সাথে যুদ্ধ শুরু করে আজ 2 বছর হতে যায়, সেই যুদ্ধ চলমান রয়েছে। এবার আসুন আমাদের আলোচনায়। তো এত সময় আমি যে ঘটনার কথা বললাম, এই ঘটনায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে মোহাম্মদ ইউনুস সরাসরি ভারতের যে সার্বভৌমত্ব সেই দিকে খোঁচা দেওয়া শুরু করেছে এবং এটা সবে শুরু হয়েছে। কারণ তিনি যখন চায়নাতে বসে বলছেন যে ইন্ডিয়ার 7 সিস্টার ল্যান্ড লক, ইন্ডিয়ার 7 সিস্টার সহ এই এলাকা যেটা আছে এই এলাকাতে আমরাই সমুদ্রের রাজা, ইন্ডিয়ার 7 সিস্টারের সাথে সমুদ্রের কোনো কানেকশন নেই, এখানে কিন্তু সরাসরি ভারতের সার্বভৌমত্বের দিকে হুমকি স্বরূপ কথা বলছে তিনি। কারণ ইন্ডিয়া 7 সিস্টার ল্যান্ডলক, ইন্ডিয়া 7 সিস্টারের সাথে সমুদ্রের যোগাযোগ থাকুক না থাকুক ভাই, তাতে তোমার কি এসে যায়? তুমি সমুদ্রের রাজা, ওকে ঠিক আছে, কিন্তু তা বলে তুমি আরেকটা দেশে গিয়ে আরেকটা দেশের সম্বন্ধে কূটনৈতিক চ্যানেলে এরকমভাবে কথা বলা, এটা সরাসরি হুমকি। সুতরাং এবার যদি ইন্ডিয়া চট্টগ্রামের সাইড দিয়ে হোক কিংবা ওপরে 7 সিস্টারের দিক থেকে হোক যদি একটু বাড়িয়ে নেয় বা একটু কোনো কার্যক্রম শুরু করে, তাহলে কিন্তু সেটা কোনো রকম ভুল হবে না এবং সেই হিসাবেই সমস্ত রকম মন্তব্য চলছে দেশের ভিতরে। আপনারা হয়তো এই বিষয়টার যে গুরুত্ব তাৎপর্য অতটা বুঝতে পারছেন না, কারণ ভারতে গতকাল রাত থেকে তুমুল চুলচেরা বিশ্লেষণ চলছে এই বিষয়ের উপরে। কারণ ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি যে ভারতের 3টি রাজ্য থেকে 3টি রাজ্যের মুখ্যমন্ত্রী অটোমেটিক এত বড় বড় দাবি করেছে যে বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দাও, বাংলাদেশকে ভেঙে টুকরো করে দাও, বাংলাদেশের ওই যে আমাদের যে চিকেন নেকটা আছে ওটাকে এখন পুরোপুরি বাড়িয়ে দাও এবং চট্টগ্রামের দিকে যে পোর্টটা আছে ওই পোর্ট সমেত দখল করে নাও, বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সুতরাং বুঝে দেখুন এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সহকারে নেওয়া হচ্ছে ভারতের ভিতরে। এবার যদি আমরা ভারত সরকারের কি স্ট্যান্ড এখানে সেই বিষয়ে একটু জানা বোঝার চেষ্টা করি, তাহলে দেখুন আমি এরকম কোনো গল্প বলবো না যে আমি অমুক জায়গা থেকে জেনেছি, গোপন সূত্রে জেনেছি, এইগুলোই হতে চলেছে, না, এই রকম বিষয় নয়। আমি বিশেষ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের মাইন্ডসেটে কি চলছে এই বিষয়ে, মানে না স্বনামধন্য তারা, পররাষ্ট্রনীতি কিভাবে কাজ করে, জিও পলিটিক্স কীভাবে কাজ করে, ভারতের পররাষ্ট্রনীতি কিভাবে কাজ করে, এই সম্বন্ধীয় বিশেষজ্ঞ যারা আছে, যারা তাদের মতামত প্রকাশ করে, তাদের সকলের চিন্তাভাবনা আমি শুনেছি, তাদের মতামতগুলো আমি ভালো করে পর্যবেক্ষণ করেছি, করে এখন এই কথাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভারতের এখানে অ্যাকশন কী হতে পারে। কারণ ভারতের জনগণ এবং ভারতের 7 সিস্টারের রাজ্যগুলো ইতিমধ্যেই খেপে গিয়েছে এবং তারা এমন হুমকি দিচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতি আজ প্রশ্নবিদ্ধ। ভারত যদি এখানে অ্যাকশন না নেয় তাহলে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে, আমরাই করব সমালোচনা, এমন কথাও আসছে। সুতরাং আমি যেটা বুঝলাম যে ভারতের স্ট্যান্ড এখানে কি হতে পারে সেটা এক কথায় যদি আমি এক্সপ্লেন করি তাহলে বিষয়টা কিছুটা এরকম। ভারত হচ্ছে চাণক্যের দেশ, সুতরাং চাণক্য কখনোই এই ইউনুসের মতো তড়িঘড়ি হয়ে শয়তানি বুদ্ধি, শয়তানি ছক এগুলো আঁকে না, ধীরে সুস্থে চাল দেয় এবং শেষে যে চালটা দেয় সেটাতেই বাজিমাত করে দেয়। তো যেটা বলার সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস ভারতকে উস্কে দিচ্ছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। ভারতকে উস্কে দিয়ে বাংলাদেশের সাথে ভারতের একটা সামরিক অভিযান চলবে, এরকম কিছুই একটা চাইছে মোহাম্মদ ইউনুস। এবং কেন চাইছে সেটাও আমরা বুঝতে পারছি, কারণ মোহাম্মদ ইউনুসের দুটো স্বার্থ আছে। প্রথম স্বার্থ হচ্ছে তার অধীনে যে জঙ্গি বাহিনী আছে সেই জঙ্গি বাহিনীর তৎপরতা আরও বাড়াতে পারবে সে, এবং তার ওই জঙ্গি বাহিনীর তৎপরতা বাড়ার ফলে তার ক্ষমতাও আরও অনেক বাড়বে। দ্বিতীয়, ওয়েস্টার্ন পাওয়ারের সাথে মোহাম্মদ ইউনুসের কোলাবরেশন যেটা ছিল সেটা এখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কোনো রকম সাপোর্ট সেখান থেকে পাওয়া যাচ্ছে না। সুতরাং এখন একমাত্র বেঁচে আছে চীন সাইড। তাই মোহাম্মদ ইউনুস ওয়েস্টার্ন কান্ট্রির পিছন ছেড়ে এখন চীনের ল্যাজ ধরে একটু ঝুলতে চাইছে। কেন ঝুলতে চাইছে? কারণ চীনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা করবে। তিনি দেশের ভিতরে যে উগ্রবাদী কাজগুলো করবে সেটার জন্য একটা আন্তর্জাতিক সমর্থন দরকার। তো তিনি চীনকে সাহায্য দিয়ে সেই সমর্থনটা আদায় করার চেষ্টা করছে। এবং চীন এখানে কেন আসতে চায় সে তো আমরা সবাই জানি, তাই না? তো বিষয়টা আমি আর এখানে কিছু বলছি না। তো এই হচ্ছে ব্যাপার। ইউনুস সাহেব এই জন্যই বারবার খোঁচা দিতে চাইছে, খোঁচা দিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক,
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা থেকে প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ পোষণ করেছেন। খায়েশ বলতে আপনি বলতে পারেন যে যেমন আমার খায়েশ হয়েছে এই জিনিসটার প্রতি, অর্থাৎ আমার ইচ্ছা হয়েছে, তার ইচ্ছা পোষণ করছেন। কিন্তু এই কথাটা কিন্তু তিনি নিজের মুখে বলেন নাই, বলছে কারা? তার যারা নিয়োগকর্তা। অর্থাৎ তিনি শপথ গ্রহণের পরে কিন্তু একটা কথা বলছিলেন যে আমাদের নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা। সেই ছাত্ররা এখন আর শুধু ছাত্র নয়, তারা ছাত্র নেতা হয়ে গেছে। কারণ হচ্ছে তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এই জাতীয় নাগরিক পার্টি তারা এখন রাজনৈতিক দলের নেতা। তারপরে যদি ধরে নিয়ে যে তারাই তাদের নিয়োগকর্তা এখন পর্যন্ত আছে, তাহলে এই নিয়োগকর্তাদের মধ্যে অন্যতম একজন নিয়োগকর্তা মুখপাত্র তিনি হলেন সার্জিস আলম। তিনি বলছেন যে ডক্টর ইউনূস সাহেবকে আরও আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার তার অনেক খায়েশ, আজীবন তাদের এই ইচ্ছাটা থাকবে। শুধু তাদের নিয়োগকর্তার মধ্যে ওই সার্জিস আলমই বলে নাই, বরঞ্চ বলছে যে তাদের একজন বুদ্ধিদাতা আছে। সেই বুদ্ধিদাতা মোটামুটি অনেকেই বলে রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিকবিদ, সুশীল, সাধারণ থেকে শুরু করে তার অনেক ভক্ত, এবং তার তিনি বুদ্ধি দিতে মানুষকে, বাংলাদেশের মানুষকে বুদ্ধি দিতে তিনি এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তার কথা শোনার জন্য মানুষ উন্মুখ হয়ে বসে থাকে। অথচ তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের অনেক সময় বিরুদ্ধেও কথা বলেন। হ্যাঁ, তিনি অনেক ধরনের বুদ্ধি দেন, অতীতেও দিচ্ছেন, বর্তমানেও দেন। তিনি সমুদ্র 13 নদী পার হয়ে অনেক দূরে বসে থাকে বুদ্ধি দেন। সেই বুদ্ধিদাতা এবং এই ছাত্র নেতা সার্জিস আলম, তার দুজনের কথাই একত্রিত প্রকাশিত হলো যে হ্যাঁ, একজন 5 বছরের জন্য বললো যে 5 বছর সময় নির্ধারণ করলো, এবং একজন বললো সময় নির্ধারণ না করে তার নাকি আজীবন এই ইচ্ছাটা থাকবে, এই স্বপ্নটা থাকবে, তিনি যেন থাকেন প্রধানমন্ত্রী হিসেবে। এখন দেখেন, প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব তিনি প্রধান উপদেষ্টা হিসেবে যখন শপথ গ্রহণ করলেন, সেই শপথ গ্রহণের পরে 8 মাস অতিবাহিত হয়ে গেল। এই 8 মাস বাংলাদেশের মানুষ তার শাসনামল দেখলো, তার শাসনামলে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার ধরন দেখলো, নিরাপত্তা দেখলো, আরো অনেক কিছু দেখলো। দেখার পরে বাংলাদেশের মানুষ আসলে চায় কিনা যে তিনি প্রধানমন্ত্রী হোক। এখন তাদের ইচ্ছা হয়েছিল, খায়েশ হয়েছিল যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সাহেবকে তারা নিয়োগ করবে, এবং তারা নিয়োগ করছে তাদের ইচ্ছা অনুযায়ী। এখন তাদের ইচ্ছা অনুযায়ী কি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যায় কাউকে? এই বিষয়টা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলে বোঝা যাবে যে আসলে তাদের ইচ্ছাটা কতটুকু পূরণ হওয়ার পথে, নাকি এই ইচ্ছার বিরুদ্ধে তাদের হতাশা সামনে দেখা দেবে। দেখেন, একটা গণতান্ত্রিক, একটা প্রজাতান্ত্রিক রাজনৈতিক ভাবে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী একজন ব্যক্তি তখনই হতে পারে, ওই ব্যক্তিটা কোনো রাজনৈতিক সংগঠনের আপনার পদধারী নেতা হতে হবে, 1 নম্বর সদস্য। তারপরে ওই রাজনৈতিক ব্যানারে থেকে তাকে ইলেকশন করতে হবে, নির্বাচন করতে হবে। নির্বাচনের মধ্যে জনগণ ভোট দেবে। ভোট দিয়ে যদি ওই ব্যক্তি তার আসনে জয়যুক্ত করে, এবং তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল সারা বাংলাদেশে যতগুলো আসন আছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে ওই রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা আলোচনার মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী বানাতে পারে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট এরকম হতে পারে যে স্বতন্ত্র হিসাবে, যেমন ধরেন সামনে নির্বাচনে যদি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্যানার, আওয়ামী লীগ নামক রাজনৈতিক ব্যানার ব্যবহার করতে না দেয়, অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতীক আছে, রাজনৈতিক প্রতীক নৌকা, এই নৌকা যদি ব্যবহার করতে না দেয়, তাহলে ধরেন বাংলাদেশের যতগুলো আওয়ামী লীগের নেতা আছে যারা নির্বাচন করার যোগ্যতা রাখে, সে সমস্ত নেতা যদি নির্বাচন করে তার আসনে এবং জয়যুক্ত লাভ করে, পরবর্তীতে তারাই একত্রিত হয়ে যদি একজনকে মনোনীত করে, এবং এরা যদি সংখ্যাগরিষ্ঠ হয় আসনের দিক দিয়ে, তারা একত্রিত হয়ে মনোনীত করলে যে ইনি হবেন প্রধানমন্ত্রী, এরকম। তাহলে এখানে তো ইচ্ছার কোনো বিষয় নাই। এখানে একজন ব্যক্তি বা একটা সংগঠন বা একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কিন্তু ইচ্ছার বিষয় নেই যে আমার ইচ্ছা হলো, আমার খুব খায়েশ যাচ্ছে মনের মধ্যে, আমি প্রধানমন্ত্রী হিসেবে আমাকে দেখতেছি। হ্যাঁ, এটা ইচ্ছা পোষণ করতে পারে, কিন্তু এই ইচ্ছাটা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আপাতত আমরা দেখতেছি না। এই জন্য দেখতেছি না যে বাংলাদেশ এখনো ডেমোক্রেটিক কান্ট্রি, এখনো গণতান্ত্রিক দেশ, তাই না? আরেকটা বিষয় বলি, আমাদের প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি শুভেচ্ছা বার্তা জানাইছেন, এবং তাদের মধ্যে নাকি কুশল বিনিময় হয়েছে, স্বাচ্ছন্দ্যের সাথে খুবই ভালোভাবে তারা আলোচনা করছেন, ঈদ শুভেচ্ছা বিনিময় দুজনই করছেন। এখন এই বিষয় নিয়ে 2টা কথা বলা উচিত। প্রধান উপদেষ্টা থাকাকালীন যদি আমরা এই বিষয়গুলো দেখি, আসলে তো এটা আমরা মেনে নিতে পারতেছি না। আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের কর্মী নেতারা তারা তো মেনে নিতে পারবেন, নিবেই না, অসম্ভব। আর যারা বাংলাদেশের সাধারণ জনগণ, কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো মিছিল মিটিংয়ে এখন পর্যন্ত তারা বিচরণ করে নাই, শুধু জনগণ। এই জনগণের মধ্যে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রেমী, যারা বঙ্গবন্ধু প্রেমী, যারা স্বাধীনতা প্রেমী, যারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে বুকে ধারণ করে, সে সমস্ত জনগণ কিন্তু এই বিষয়গুলো দেখে হতাশ, অনেক হতাশ, তাই না? যে আমাদের মা বোনদের ইজ্জত যারা হনন করছে, লক্ষ লক্ষ আমাদের ভাইদের রক্ত দিয়ে যারা হোলি খেলার মতো একটা সিস্টেম করছিল 25শে মার্চ কালো রাত্রিতে, নিরস্ত্র বাঙালি মানুষের উপর বুকে গুলি চালাইছিল, সেই সমস্ত যারা এই পূর্ব বাংলাকে, এই বাংলাদেশের জনগণকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে কোণঠাসা করে রেখে বাংলাদেশের মানুষকে মূর্খ করে রাখার একটা প্রচলনা ছিল, তাদের মধ্যে প্রবণতা ছিল, যারা আমাদের হাতে পরাজিত হয়েছে, শুধু একটা জায়গায় নাই, শুধু 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে নয়, আমাদের এর আগে 1952 সালের ভাষা আন্দোলনে তারা আমাদের সাথে পরাজিত হয়েছে, 6 দফা 66, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনও তারা আমাদের কাছে পরাজিত হয়েছে। পরবর্তীতে ফাইনাল স্টেজে এসে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা যখন সশস্ত্রভাবে আমাদের উপর আক্রমণ চালালো এবং আমাদেরকে একদম দমিয়ে রাখার মতো একটা পরিবেশ সৃষ্টি করার তারা চেষ্টা করলো, কিন্তু বাঙালি জাতি ওই যে
ব্যারিস্টার ফজলুর রহমানের একটা কথা বলছিলাম যে বাঙালি জাতি হলো এমন জাতি যে তারা যখন ঘুমায় থাকে, তাদেরকে আপনি যত নির্যাতন করুন, নিপীড়ন করুন, কোণঠাসা করুন, তারা ঘুমানো অবস্থায় থাকে। কিন্তু তারা যখন জেগে ওঠে কোনো একটা দাবি নিয়ে, নিজেদের ন্যায্য দাবি নিয়ে, তাদেরকে 100 সিডাক্সিন খাওয়ালে তাদেরকে আর ঘুম পাড়ানো যায় না। তাদের দাবি অর্জন না হওয়া পর্যন্ত, সফল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, সংগ্রাম করে, প্রয়োজনে যুদ্ধে লিপ্ত হয় এই বাঙালি জাতি। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। নতুন করে আর কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটাই বলবো ভারত বাংলাদেশ মানে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, তারা আবার যুদ্ধ লাগতে পারে, এইদিকে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করতে পারে। দর্শক, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চায়? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।